শহরের যান্ত্রিক জীবন থেকে কিছুটা স্বস্তি পেতে আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের কোলাহল, যানজট আর চাপের ভেতর হাঁপিয়ে উঠেছে অনেকটা। মনটা চায় একটু নির্জনতা, একটু প্রকৃতির ছোঁয়া। তাই আমরা ছুটে যাচ্ছি আজ ঢাকায় অবস্থিত মাওয়ায়। মূলত এই ট্রিপের আয়োজন করেছিল বাঁধন ভাইয়া এবং আরিফা আপু। তারা দুজনেই আমার খুব কাছের মানুষ। প্রথমে আমাদের যাত্রা গন্তব্যহীন হলেও সুমাইয়ার ইচ্ছায় আমরা মাওয়ার দিকে রওনা হই। চতুর্দিকের সুন্দর পরিবেশ এবং মেঘাচ্ছন্ন প্রকৃতি মনে হচ্ছিল আমাদের দিনটাকে সুন্দর করে তুলবে। ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা হলে রাস্তায় বেশ কয়েকটা জায়গাতে টোল দিতে হয়। বছরের পর বছর এই টোল তারা আদায় করেই যাচ্ছে। কবে যে এই টোল আদায় শেষ হবে তা আসলে আমরা কেউই জানি না। মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে যেতে যেতে আকাশের এত মনোরম সৌন্দর্য এবং রাস্তার পাশে সারি সারি ফুলের গাছগুলোর দৃশ্য ধারণ করে রাখছিল আরিফা আপু। মাওয়া ঘাটের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মার বিশাল জলরাশি, ঠান্ডা বাতাস আর নদীর ধারে বসে ইলিশ ভাজা খাওয়ার সেই অনন্য স্বাদের কথা মনে আসতেই আমার জিভে জল চলে আসছে। পদ্মা নদী বাংলাদেশের অন্যতম বৃহৎ ও গৌরবময় একটি নদী, যার সৌন্দর্য ও বিশালতা চোখে পড়ার মতো। এই নদী দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মাওয়া ঘাট পদ্মা নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নৌযান চলাচলের কেন্দ্রস্থল, যা বহু বছর ধরে মানুষ ও পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়ে আসছে। যাত্রাপথে আমরা সবাই একটু গাড়ি থেকে নেমে প্রকৃতির এই সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম এবং সাথে কিছুটা ছবিও তুলে নিচ্ছিলাম। আমাদের সাথে আমাদের ছোট্ট আরিয়াও খুব বেশি এনজয় করছিল। এই হাইওয়ে রাস্তাতে চলাচল করে যে আনন্দটা পাওয়া যায়, আবার ঠিক তেমনই এখানে অনেক দুর্ঘটনাও ঘটে থাকে। আমি এবং আমার ওয়াইফও যাত্রাপথটি অনেক এনজয় করছিলাম এবং তাই আমরা একটু ফাঁকে ফাঁকে ছবি এবং ভিডিও করে নিচ্ছিলাম। ছবি তোলা শেষ করে আমরা আবার রওনা হই আমাদের গন্তব্যের দিকে। মাওয়া ঘাটের ঠিক কাছাকাছি পৌঁছে আমরা রাস্তাটা একটু ভুলে গিয়েছিলাম, কারণ রাস্তাঘাটের উন্নয়নের কারণে একটু অন্যরকম হয়ে গিয়েছে। পদ্মা নদীর জলরাশির প্রাকৃতিক দৃশ্য এবং নৌকা বাইচ, জেলেদের মাছ ধরা ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য এখানে আগত দর্শনার্থীদেরকে মুগ্ধ করে। সম্প্রতি পদ্মা সেতু নির্মাণের ফলে মাওয়া ঘাটের গুরুত্ব আরও বেড়ে গেছে এবং এটি দেশের উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। দেখতে দেখতে চলে এলাম আমরা ঠিক পদ্মার ঘাটে, আর এখানেই গড়ে উঠেছে অনেক অনেক রেস্টুরেন্ট। বেলা 2:30 আমরা গিয়ে পৌঁছে যাই ঠিক পদ্মা নদীর ঘাটে। রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকা লোকজনগুলো অতিথিদেরকে তাদের রেস্টুরেন্টে খাওয়ার জন্য আমন্ত্রণ জানাতে থাকে। রেস্টুরেন্টের সামনে দিয়ে কোনো গাড়ি গেলেই এভাবেই তারা ব্যস্ত হয়ে যায় তাদের রেস্টুরেন্টে গাড়ি পার্ক করানোর জন্য। মূলত সবগুলো হোটেলের লোকজনগুলো এমনভাবে ডাকতে থাকে, মানে এটা আসলে অভ্যর্থনা বলবো নাকি জোরাজুরি বলবো আসলে বলা মুশকিল। আমাদেরও খুব ক্ষুধা পেয়ে যায়, কারণ দুপুর বেজে গেছে 2:30। তো আমরাও দেরি না করে কুটুমবাড়ি রেস্টুরেন্টে ঢুকে যাই। মাওয়া ঘাটে যাওয়ার এই রাস্তাটি দিয়ে যে কোনো গাড়ি গেলেই বা কোনো অতিথিদের গাড়ি দেখলেই তারা এভাবে ডাকতে থাকে। এদিকে আরিয়া তার মিমির সাথে কুটুমবাড়ি রেস্টুরেন্টের লবিতে অবস্থিত দোলনাতে দোল খাওয়ার জন্য ছুটে যায়। ছোট্ট আরিয়া তার মামিকে ভালোবেসে ডাকে মিমি বলে। কুটুমবাড়ি রেস্টুরেন্টের ভেতরের দিকটা মোটামুটি বেশ বড়ই ছিল। প্রচণ্ড গরমে অতিথিদের যেন কোনো কষ্ট না হয় তার জন্য তাদের এখানে এসির ব্যবস্থাও আছে। হোটেলের এই পাশটাতে রাখা আছে সারি সারি মাছের বক্স। এখানে রয়েছে ইলিশ মাছ, চিংড়ি মাছ এবং সামুদ্রিক মাছ। আমরা মাঝারি সাইজের একটি ইলিশ মাছ দেখাতে বললে তারা আমাকে এই মাছটি উঠিয়ে দেখায়। মাছটি দেখেই বোঝা যাচ্ছিল মাছের পেটে ডিম রয়েছে। বলে রাখা ভালো, তারা এখানে অতিরিক্ত পরিমাণে দাম চেয়ে থাকে, তাই অবশ্যই যারা এখানে যাবেন তারা দামাদামি করেই মাছ কিনবেন। এই মাছটির দাম চাওয়া হয়েছিল আমাদের কাছে 1200 টাকা। আমরা দামাদামি করে মাছটি 900 টাকাতে নিতে সক্ষম হয়েছি। যেহেতু আমরা 4 জন ছিলাম, তাই আমাদেরকে 4 পিস চিংড়ি মাছ দেওয়ার জন্য বলেছিলাম। তারা এই 4টি চিংড়ি মাছ আমাদের কাছে 1200 টাকা চেয়েছিল। যেহেতু খুব বেশি ক্ষুধা পেয়ে গিয়েছিল, তাই বাঁধন ভাই আর বেশি দামাদামি না করে মাছগুলো মাত্র 1100 টাকা দিয়ে নিয়েছিল। মাত্র কথাটা এই জন্যই বললাম যে ক্ষুধার কাছে এই টাকাটা মাত্রই। এই মাছের কেজি তারা 2000 টাকা করে বিক্রি করেছে, তা আমাদেরও উচিত ছিল দাম দর করে কেজি হিসাবে নেওয়া। মাছগুলো নেওয়ার পরে কাউন্টারে দেখিয়ে সেখান থেকে একটা টোকেন নিয়ে সরাসরি আমরা চলে গেলাম যেখানে মাছগুলো কাটে সেখানে। মাছের পরিমাণ অনুসারে আপনাকে সরিষার তেলটাও কিনে নিতে হবে। আমাদের কাছে সরিষার তেলটি নিয়েছিল 180 টাকা। রেস্টুরেন্টের বাইরের পরিবেশটাও খুব ভালো লাগছিল এবং এখানে কাটাকাটি সবাই লাইন ধরে দেখছিল, আমরাও দেখছিলাম। আসলে কাটাকাটি দেখাটা মূল উদ্দেশ্য নয়, কারণ এখানে
এখানে অনেকগুলো কাস্টমার থাকার কারণে কার মাছ কোনগুলো সেটা ডিটেক্ট করার জন্য একজনকে এখানে দাঁড়িয়ে থাকতে হয়। তাদের হোটেলে তৈরি করে রাখা খাবারগুলোর মধ্যে ছিল বেশ কিছু রকমের ভর্তা এবং সবজি আইটেম ছিল 2-3 রকমের, আর সাথে ছিল ইলিশ মাছ, চিংড়ি মাছ, রুই মাছ এবং মুরগির মাংস। আমার হাতে থাকা টোকেনটি নিয়ে মাছগুলো নিয়ে আমি অধীর আগ্রহে দাঁড়িয়েছিলাম কতক্ষণে আমাদের মাছটি কাটা হবে। পদ্মার ইলিশ বাংলাদেশের মানুষের কাছে এক অপূর্ব স্বাদ ও গর্বের উৎস। এই নদীর প্রবাহমান স্রোতে বেড়ে ওঠা ইলিশ মাছের স্বাদ ও ঘ্রাণ অন্য যে কোনো জায়গার ইলিশের চেয়ে আলাদা ও অতুলনীয়। বিশেষ করে বর্ষাকালে যখন ইলিশ মৌসুম শুরু হয় তখন সারা দেশ জুড়ে পদ্মার ইলিশের কদর বেড়ে যায়। ইতোমধ্যেই আমাদের মাছগুলো কাটা হয়ে গেলে আমি মাছগুলোকে ভাজার জন্য নিয়ে যাই। মাছ ভাজার দৃশ্য আর পদ্মার ইলিশের ঘ্রাণ আসলেই অতুলনীয়। পদ্মার ইলিশ খাওয়ার অভিজ্ঞতা শুধু একটি খাবার খাওয়া নয়, বরং একটি আবেগ ও ঐতিহ্যকে ছুঁয়ে দেখার মতো। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছের লেজ নিয়ে আমরা চলে যাই এইখানটাতে মাছের লেজের ভর্তা তৈরি করা হয় এবং এটা খুবই সুস্বাদু। এই মামা খুব চমৎকারভাবে মাছের ভর্তাটা তৈরি করে। মাছের ভর্তাটা তৈরি করে আমার হাতে দেওয়ার পরে আমি সোজা আর দেরি না করে চলে যাই খাবার রুমে, আর ওইদিকে আরিফ আপু সবার খাবার প্লেটে খাবার সার্ভ করছিলেন। মজা খাবারটা কেমন ছিল? মাথা বের করো। আমি আমার এক হাতে ক্যামেরাটি নিয়েই খাবারের দৃশ্যগুলোকে ধারণ করছিলাম। সাদা ভাত আর ইলিশের লেজ ভর্তা, উফ, অসাধারণ লাগছিল। ভালো, অনেক ভালো লাগছে। ফাইনালি খাইছি খাওন। হোটেলের একজন প্রতিনিধি আমাদের খাবারের মধ্যেখানে বারবার এসে তাদের দইটা টেস্ট করার জন্য বলছিল, তাই আমরা খাবার শেষে তাদের দই টেস্ট করলাম। বিসমিল্লাহ বলে তাদের দইটা মুখে নিতেই অসাধারণ একটা স্বাদ পেলাম। এক কথায় অসাধারণ। পরিমাণ অনুযায়ী দইয়ের দাম একটু বেশি হলেও টেস্টের দিক দিয়ে অতুলনীয়। দইয়ের গায়ে লাল মরিচ নামের একটি ব্র্যান্ডিং করা ছিল, যা বগুড়ার বিখ্যাত দই নামে পরিচিত, তবে মূল্য উল্লেখ করা ছিল না। তারা আমাদের কাছ থেকে প্রতিটি দই 80 টাকা করে রেখেছিল, যা পরিমাণের তুলনায় অধিক। খাওয়া দাওয়া শেষে তাদের লবিতে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা সোজা চলে গেলাম মাওয়া ঘাটে। এই সেই বাংলাদেশের বিখ্যাত পদ্মা নদী। পদ্মা নদী যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। বর্ষায় নদীর তীব্র স্রোতে পার ভেঙে ঘরবাড়ি জমি সব নিয়ে যায়। আবার শুষ্ক মৌসুমে তৈরি হয় নতুন চর, গড়ে ওঠে নতুন জীবন। এই ভাঙা গড়াই পদ্মার চিরচেনা রূপ। কালের বিবর্তনে পদ্মা নদীর ঘাটটিকে ক্রমেই ছোট করে ফেলা হয়েছে। এই ঘাটকে কেন্দ্র করে নানান রকমের ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠায় এই ঘাটটি ছোট হয়ে গিয়েছে। শুধু তাই নয়, সেই ছোট মুখটির মধ্যেও বসানো হয়েছে সারি সারি চকি। এই চকিগুলোতে বসলে ঘন্টা প্রতি 50 টাকা করে দিতে হয়। ওই যে দেখা যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতু হয়ে যাওয়ার পর থেকে এখানে ফেরি চলাচল, লঞ্চ চলাচল প্রায় কমেই গিয়েছে, একদম নেই বললেই চলে। ঘাট পাড়ে দর্শনার্থীদের জন্য রয়েছে হাতে গোনা কিছু ট্রলার এবং স্পিডবোট। ট্রলারগুলোতে জনপ্রতি 100 টাকা করে নেয় পদ্মা নদীতে কিছুক্ষণ ঘোরানোর জন্য। ওইদিকে লক্ষ্য করলাম আরিয়া সোনামণি চকিতে শুয়ে আরামে নদী দেখছিল। আসলে নদীর পাড়ে বসলে নদীর কলতান এবং বাতাসে মনোমুগ্ধ হয়ে যায়। ঘাট পাড়ে বসে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে আমাদের মন যেতেই চাচ্ছিল না ঢাকার দিকে, তবুও কি করার, আমাদের তো রওনা দিতেই হবে। তাই আর দেরি না করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। যান্ত্রিক জীবন ছেড়ে আমাদের প্রত্যেকেরই উচিত কিছুটা সময় বের করে ঘুরতে বেরোনো। এতে করে নতুন প্রাণের সঞ্চার ঘটবে এবং আমাদের নিত্যদিনের কাজের গতিও বৃদ্ধি পাবে। আজ চলে যাচ্ছি, তবে দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।